ওকে, সবাই চলে আসছো। আই থিঙ্ক আস্তে আস্তে আমার ক্লাসটা শুরু করে দেওয়া উচিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই অনেক অনেক বেশি ভালো আছো আশা করি। আমিও ভালো আছি, আমার সাথে মিম আছে, মিমও ভালো আছে। দেখতে দেখতে আমরা আমাদের একটা অধ্যায় কমপ্লিট করে ফেললাম এবং আজকে আমাদের আরেকটা অধ্যায়ের পঞ্চম ক্লাস মেবি আপনার বা দুইটা সিক্সথ ক্লাস। ডিভাইসে কি মাইক্রোফোন? হ্যাঁ মিম, কি কিছু বলছো? ভাইয়া বলছিলাম যে আপনার দুইটা ডিভাইসেরই মাইক্রোফোন অন করা ছিল, তো তাই কথা রিপিট হচ্ছিল। আচ্ছা, একটা ডিভাইসে মাইক্রোফোন অফ করে দিলাম, এখন আর ইকো হবে না। তাহলে যেটা বলছিলাম যে আজকে দেখতে দেখতে আমরা একটা চ্যাপ্টার পুরো কমপ্লিট করে ফেলেছি। ওখানে ম্যাথমেটিক্স যত ছিল, যত সার্কিট ছিল, সবকিছু আমরা কভার করেছি। যদি আবার কখনো সমস্যা হয়, আবার ক্লাসগুলো রিভিউ করলে একদম টোটালি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। এখন আমরা আছি আমাদের এইচটিএমএল এ, এবং এইচটিএমএল এ আলহামদুলিল্লাহ আমরা সোফার অনেকগুলো জিনিস দেখে ফেলেছি। কিভাবে একটা এইচটিএমএল, মেইনলি আমরা এইচটিএমএল এর পড়াশোনা শুরু করেছি মেবি 2টো ক্লাস বা 3টা ক্লাস হচ্ছে। মেইনলি এইচটিএমএল এর কিভাবে একটা এইচটিএমএল ফাইল ওপেন করতে হয় এবং সেই এইচটিএমএল ফাইলে কিভাবে আমাদের বেসিক কোড করতে হয় সেই কোডটা আমরা দেখে ফেলেছি, তোমরা জানো। এবং গতকালকে আমরা যে ট্যাগ কাকে বলে বা ট্যাগের ভেতরে অ্যাট্রিবিউট কিভাবে অ্যাড করা যায় বা কোনো কিছুর বৈশিষ্ট্য কিভাবে চেঞ্জ করা যায়, তারপর হচ্ছে আমাদের যে এইচটিএমএল পেজের যে লেআউটটা ছিল, তোমরা জানো যে লেআউটে কি কি থাকে, হেড, বডি, এই জিনিসগুলো থাকে। এই জিনিসগুলোর মধ্যে বা এই জিনিসগুলো আমরা কিভাবে টেবিল আকারে রিপ্রেজেন্ট করতে পারি অথবা ডিভ আকারে রিপ্রেজেন্ট করতে পারি। ডিভ দিয়ে তোমাদের শিখাইনি, ডিভ দিয়ে তোমাদের কোড বইয়ে ছিল, বাট আমি তোমাদের জাস্ট একটা ধারণা দিয়েছি। ডিভ মানে ডিভিশন টাইপের, যে একটা একটা ব্লকের মতো, এন্ড টেবিল হচ্ছে জাস্ট রো কলাম অনুযায়ী টেবিল কে চিন্তা করা যেতে পারে। এন্ড এছাড়াও আমরা বেশ কিছু সিনট্যাক্স দেখেছিলাম, যে কখন কোনো লেখাকে বোল্ড করা যায় কিভাবে, ইটালিসাইজড করা যায় কিভাবে, বা আমরা ডিলিটেড টেক্সট, বড় টেক্সট, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এই জিনিসগুলো আমরা সিনট্যাক্স দেখে এসেছি। তো আমরা আজকে আরো বেশ কিছু জিনিস সামনে যাব, এবং তোমরা আগেও বলে রাখি যে আমরা এখানে বেশ কিছু জিনিস শিখবো। কিভাবে টেবিলের কোড করতে হয়, কিভাবে ফর্ম বানাতে হয় সেটা না দেখলেও সমস্যা নেই, বাট কিভাবে টেবিলের কোড করা লাগে, কিভাবে লিস্টের কোডিং গুলো করা লাগে, কিভাবে আমাদের ইমেজ যুক্ত করা যেতে পারে, কিভাবে হাইপার লিঙ্ক লিখতে হতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা ডিটেইলস ইন ডেপথ আলোচনা করব ইনশাআল্লাহ। তো যারা জয়েন করেছো করে ফেলো, যারা জয়েন করনি আমি অপেক্ষা করছি তোমাদের জন্য 1 মিনিট, আমরা আমাদের ক্লাসটা শুরু করব। হ্যাঁ, সবার সালাম নিয়ে নিয়েছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। তোমরা আশা করি অনেক 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 বেশি ভালো আছো। লাস্ট ক্লাসে আমরা ফন্ট চেঞ্জ করা জিনিসটা দেখেছিলাম, যদি তোমাদের মনে থাকে আমরা ফন্ট চেঞ্জ করা শিখেছিলাম। কিভাবে ফন্টের সাইজ বাড়ানো যায়, কিভাবে কালার দেওয়া যায়, এই জিনিসগুলো দেখেছিলাম। আজকে আমরা আরো বেশ কিছু জিনিস দেখবো, কিভাবে বিশেষ ক্যারেক্টার গুলো ইউজ করা যায়, ওখান থেকে শুরু করবো। আই থিঙ্ক আলোচনা শুরু করে দেওয়া উচিত। ওকে, আমরা চ্যাপ্টার 4 দেখছিলাম। বেশ কিছু এইচটিএমএল সিনট্যাক্স এর কথা আলোচনা করেছি, সেই সিনট্যাক্স গুলো আমরা এখানে দেখলাম। বেসিক স্ট্রাকচার,
কিভাবে হেড থাকে, হেডের মধ্যে টাইটেল থাকে, বডি থাকে, বডির মধ্যে অন্যান্য ট্যাগ থাকে। আর এইচটিএমএল পেজের লেআউটটাও দেখেছিলাম, হেডার থাকে, সাইড বার থাকতে পারে, একটা মেইন কন্টেন্টের জন্য একটা বক্স থাকতে পারে, হ্যাঁ, এন্ড ফাইনালি নিচে ফুটার থাকতে পারে। এই লেআউটটাকে দুভাবে চিন্তা করা যায়, একটা হচ্ছে টেবিল দিয়ে, একটা হচ্ছে ডিভ দিয়ে। টেবিল দিয়ে বলতে আমরা 3টা রো এবং 2টা কলাম আকারে এটা চিন্তা করতে পারি একটা টেবিল হিসেবে পুরো পেজটাকে। অথবা ডিভ দিয়ে চিন্তা করলে এখানে আমরা ডিভিশন বা কয়টা এরিয়া চিন্তা করতে পারি, যে এখানে একটা এরিয়া, ছোট্ট একটা বক্স, এখানে একটা ছোট্ট একটা বক্স, এখানে ছোট্ট একটা বক্স এবং এখানে ছোট্ট একটা বক্স। টোটাল 4টা বক্স আছে এখানে। তো 4টা বক্স যেহেতু, তাহলে 4টা এরিয়া চিন্তা করে আমি 4টা বক্সকে এভাবে সাজাতে পারি, এই পেজটাকে বক্স আকারে সাজাতে পারি। এরপর টেবিল আকারে লেখার জন্য আমি দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে কি করা যায়। টেবিলের জন্য টেবিল নামে ট্যাগ আছে একটা, টেবিলের শুরু, টেবিলের শেষ। গ্রিন কালার এই বক্সটা দিয়ে টেবিল বোঝাচ্ছিলাম। তারপর টেবিলের ভেতরে আমি রো বলেছিলাম, 3টা রো দেখা যাচ্ছিল আমাদের এখানে এই টেবিলে, একটা রো, এখানে 3টা রো দেখা যাচ্ছে, 1টা 2টা 3টা। তাহলে 3টার জন্য 3টা দেখো কমলা কালারের বক্স আমি লিখেছি, 3টা কমলা কালারের বক্স এখানে ছিল। বা এখানে বলা যেতে পারে 3টা টিআর ট্যাগ আমি দিয়েছি। টিআর স্ট্যান্ডস ফর টেবিল রো, ঠিক আছে? টেবিল রো শুরু, টেবিল রো শেষ, টেবিল রো শুরু, টেবিল রো শেষ, টেবিল রো শুরু, টেবিল রো শেষ। তাহলে এখানে 3টা রো আমি দেখতে পেলাম, যে এখানে 3টা রো এর কাজ হয়েছে। সেই প্রতিটা রো এর ভেতরে প্রথম রোতে একটাই বক্স থাকবে। এই পুরো পেজটার মধ্যে আমি একটাই বক্স দেখতে পাচ্ছি, এই জন্য আমি এই যে এখানে আমাদের ভায়োলেট কালার দিয়ে আমি একটা বক্স এঁকে দেখেছি। এখানে আমি ভিতরে লিখেছি টিডি। টি দিয়ে বলতে বোঝা, টিডি দিয়ে বোঝানো হয় টেবিল ডেটা, টেবিল ডেটা। হ্যাঁ, তো মেইনলি বক্সের কথা চিন্তা করতে পারে একটা সেল। প্রথম রোতে যেহেতু একটাই সেল থাকবে, যেখানে একটাই সেল আছে, একটাই বক্স, তাহলে ভিতরে আমি একটাই টিডি ট্যাগ দিলাম। দ্বিতীয় রোতে এসে আমি দেখলাম যে 2টা বক্স আছে, যে একটা বক্স, এই যে একটা বক্স। যেহেতু 2টো বক্স আছে, আমি এখানে 2টা টিডি দিয়েছি, একটা টিডি, একটা টিডি। এন্ড ফাইনালি 3 নাম্বার রোতে এসে ফুটারের জন্য একটা বক্স, 3 নাম্বার রোতে এসে আমি একটা টিডি দিয়েছি। ওকে, বেসিক স্ট্রাকচার বুঝেছো। এখন আরো এখানে অনেক ডিটেলসে ডেপথে গিয়ে অনেক কিছু বোঝানো যায়, ওটা আমি আস্তে আস্তে আসবো। এবং তোমাদের আগেও বলে দিই, তোমরা তোমরা হচ্ছে ই করো না, নিজেরা কথা বলো না, হ্যাঁ, নিজেরা কথা বলো না, ওকে, কাইন্ডলি। ভাই এগুলা পরীক্ষায় কিভাবে আসবে এই ব্যাপারটা এখনো বুঝতেছি না, বুঝবা না, কারণ আমরা এখনো পড়ি নাই। আস্তে আস্তে যাব, আস্তে আস্তে পড়তে পড়তে সামনে গেলে তারপর বুঝবা যে আসলে পরীক্ষায় কিভাবে আসবে না আসবে। ধৈর্য ধরো, অপেক্ষা করো। আজকে আমরা দেখবো এই যে গতকালকে কোডটা আমি আমার এই তোমাদের নোটে দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, যে আমরা যে পিসিতে কোড করেছি এবং সেটা আউটপুট কি ছিল সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। ফাইন, আজকে আমরা দেখবো কিছু স্পেশাল ক্যারেক্টার। যেমন তোমরা ওয়েবসাইটে গেলে, বিভিন্ন ওয়েবসাইটে গেলে নিচের দিকে একটা সাইন লক্ষ্য করো, কপিরাইট সাইন বলে এটাকে। নিচের দিকে অনেক সময় একটা সাইন লক্ষ্য করো, যেটা হচ্ছে অনেকটা দেখতে এরকম সি লেখা থাকে, তার চারপাশে এরকম গোল থাকে। এটাকে কখনো খেয়াল করেছো? এটাকে বলা হয় কপিরাইট সাইন। এটার নামটা হচ্ছে কপিরাইট সাইন, কপিরাইট সাইন, রাইট? তাহলে এই যে কপিরাইট সাইনটা, এটার কি কোনো কিবোর্ডে কোনো বাটন আছে এরকম? কোড করার সময় তো এগুলো দিয়ে দিতে হয়, তুমি যা চাও সেটা দিয়ে দিতে হয়। তুমি তোমার কিবোর্ডে কিন্তু এরকম কোনো বাটন দেখতে পাও না, যেটা টিপ দিলে ভাইয়া এটা আউটপুটে চলে যাবে। তাহলে শুধু এটা না, এটা ছাড়া আরো বেশ কিছু কি আছে যেটা তোমার তোমার ওয়েবসাইটে বা তোমাদের কিবোর্ডে নাই, কিন্তু ওয়েবসাইটে হয়তো দিতে হতে পারে। যেমন পাই, এরকম আরেকটা স্পেশাল সাইন হচ্ছে পাই। পাই কি তোমার কিবোর্ডে আছে? নাই। বাট তুমি যদি পাইকে ওয়েবসাইটে শো করতে চাও তখন কি করা লাগবে? এরকম বেশ কিছু ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টার গুলো আমাদের কিবোর্ডে হয়তো নেই, যেগুলোকে স্পেশাল ক্যারেক্টার বলি, কিন্তু সেগুলো আমাদের ওয়েবসাইটে দিতে হয়। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? এই ক্ষেত্রে এক ধরনের কোড আছে, একটা কিছু ইনস্ট্রাকশন আছে, যেটা দিয়ে দিলে তোমার ওই জায়গায় এই সাইন গুলো বসিয়ে দেওয়া হয়, ঠিক আছে? যেমন যেমন তুমি এখানে এই কপিরাইট সাইনটা দেখতে পাচ্ছ, তুমি যদি তোমার কোডের ভিতরে কোথাও
কোডের ভিতরে কোথাও এম্পারসেন্ট COPY দিয়ে একটা কোলন দিয়ে দাও। কি করলা? এম্পারসেন্ট এটাকে বলা হয় এম্পারসেন্ট সাইন, এই যে এটা এন্ড এর মতো যে সাইন, এটাকে বলা এম্পারসেন্ট COPY, তারপর একটা কোলন দিয়ে দাও। তাহলে তুমি যদি এই লেখাটা লিখো, তার মানে তোমার ওয়েবসাইট বুঝে নিবে, HTML বুঝে নিবে যে তুমি আসলে এই সাইনটার কথা বলছো। তাহলে তুমি যদি কোথাও এই কথাটা লিখো, তাহলে সে তোমাকে ওয়েবসাইটে এটা দেখাবে। আমরা এক্সাম্পলে দেখবো। ঠিক সেম ভাবে তুমি যদি এম্পারসেন্ট পাই দিয়ে কোলন দিয়ে দাও, তাহলে সে বুঝে যাবে, আমাদের HTML বুঝে যাবে তুমি এখানে পাই দেওয়ার কথা বলছো। তখন সে এই পাইকে ওই জায়গাটা, এই কথার জায়গায় সে পাই দিয়ে রিপ্লেস করে দিবে। ঠিক আছে? তো এরকম বেশ কিছু এন্টিটি, এগুলোকে বলা হয় এন্টিটি নেম। হ্যাঁ, এগুলোকে বলা হয় মেইনলি ক্যারেক্টার, যে স্পেশাল ক্যারেক্টার যেগুলোকে তুমি ওয়েবসাইটে দিতে চাচ্ছ। এটা হচ্ছে সেই ক্যারেক্টার গুলোর নাম, এবং সেই ক্যারেক্টার গুলোকে প্রকাশ করার জন্য স্পেশাল কিছু কোড সেগমেন্ট আছে। হ্যাঁ, একটা জিনিস আছে যে কোডগুলো লিখলে ওইটা ওয়েবসাইটে শো করে, সেটাকে বলা হচ্ছে এন্টিটি নেম। যেমন এটা হচ্ছে এন্টিটি নেম। তুমি চাইলে এই এন্টিটি নেমের পরিবর্তে এদের প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা নাম্বার দেওয়া হয়েছে, তুমি চাইলে ওই নাম্বার দিয়েও তাকে কল করতে পারো। ঠিক আছে? তোমার মনে হলো যে না ভাই, আমি এম্পারসেন্ট কপি কথাটা লিখবো না, আমি এম্পারসেন্ট হ্যাশ 169 এই কথাটা লিখবো। তাহলে তুমি যদি এম্পারসেন্ট কপির পরিবর্তে তুমি এম্পারসেন্ট হ্যাশ 169 লিখো, এই কোডটা লিখো, তাহলে একই কাজ করবে। ঠিক আছে? তাহলে একই কাজ করবে, ওয়েবসাইটে তোমার এটাকে শো করবে। তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের এন্টিটি নাম্বার, এবং এটাকে বলা হচ্ছে এন্টিটি নেম। ভেরি গুড। তোমরা আবারও নিজেরা কথা বলছো, আমি তোমাদের অনেক মানা করেছি তোমরা নিজেরা যদি কথা বলো, এবং সেই কথাগুলো যদি বেড়ে যায় এবং আমার কাছে মনে হয় ইরিভেলেন্ট, আমি কিন্তু তোমাদেরকে মিউট করে দেওয়ার ব্যবস্থা করব। আই এম ভেরি স্ট্রিক্ট, তোমরা জানো আই এম ভেরি স্ট্রিক্ট। সো এই কাজটা কখনো করবা না। একদম ক্লিয়ার আসতেছে আমার এখানে। হ্যাঁ, সো ব্লার হচ্ছে তোমার নেটওয়ার্কের ইস্যুর কারণে। কেউ যদি উল্টাপাল্টা কথা বলো, আমি তোমাদেরকে মিউট করে দেওয়ার ব্যবস্থা করব। সো এই কাজটা করো না, যা পড়াচ্ছি তা বোঝার চেষ্টা করো। ফাইন। এরকম আরো বেশ কিছু ক্যারেক্টার আছে, সবগুলো ক্যারেক্টার তো দেখানোর দরকার নেই, আমি তোমাদের হচ্ছে কিছু বলে দিয়ে দিই। হ্যাঁ, কিছু বলে দিয়ে দিই, বা ওই বই তোমাদের লিস্ট আছে, তোমরা বই লিস্টটা দেখে নিও। যেমন ধরো মাঝে মাঝে হয়তো গ্রেটার দেন, লেস দেন এই সাইনগুলো তোমাকে ইউজ করতে হতে পারে। গ্রেটার দেন, লেস দেন, তাহলে এই সকল ক্যারেক্টারের ক্ষেত্রেও আমাদের এরকম এন্টিটি নেম আছে। ঠিক আছে? যেমন এটা গ্রেটার দেন, এটাকে এম্পারসেন্ট LG, গ্রেটার দেন তো GT মেবি, হ্যাঁ GT দেওয়া হয়, জিটি দিয়ে গ্রেটার দেন বোঝানো হয়। তারপর লেস দেন তো এটা এম্পারসেন্ট LT, এভাবে রিপ্রেজেন্ট করা হয়। এবং প্রত্যেকটা সংখ্যা ছিল, নর্মালি আমাদের সবগুলো তো লাগে না, কিছু কিছু স্পেশাল ক্যারেক্টার হয়তো আমাদের লাগে। তো যেমন কপিরাইট সাইনটা, হ্যাঁ, তারপর রেজিস্টার্ড ট্রেডমার্ক আর, এই সাইনটা হয়তো তোমরা অনেকেই দেখেছো না, যে আর থাকে, আর এর দুই পাশে এরকম রেজিস্টার্ড ট্রেডমার্ক বলা হয়, মানে তাদের রেজিস্ট্রিকৃত লাইসেন্স আছে, এটাকে বলা হয় রেজিস্টার্ড ট্রেডমার্ক। হ্যাঁ, এবং এটার জন্য যে কোড আছে এন্টিটি নেম, সেটা হচ্ছে $REG। এরকম কিছু তোমাদের কোড হয়তো করতে হতে পারে। ঠিক আছে? তোমাদের বই জিনিসটা ভুল আছে, প্রথম কোডে এই কপিরাইট সাইনটা ডিরেক্টলি কপিরাইট সাইন দিয়ে দিছে। আচ্ছা, তোমাদের বই থেকে দেখাই দিই। HTML এর সিনট্যাক্স, লেআউট হয়ে গেল, টেবিল স্ট্রাকচার কিভাবে এবং ডিভিশনের স্ট্রাকচার দেখানো হয়ে গেল, ফন্টের চেঞ্জ কিভাবে করা যায় সেটা দেখানো হয়ে গেল। দেন হচ্ছে HTML এর বিশেষ ক্যারেক্টার। হ্যাঁ, বিশেষ ক্যারেক্টার গুলো যেখানে আছে আমি এটা তোমাদের নোটে দিয়ে অ্যাড করে দিই। আমরা যেখানে পড়াশোনা করছি ওই জায়গাটা এটা নিয়ে যাই। ঠিক আছে, এটা পাশে রেখে দিই, তোমরা এটা দেখে নিতে পারবা। ঠিক আছে, এখান থেকে দেখে আমরা যে ক্যারেক্টারটা আমার দরকার সেই ক্যারেক্টারটা আমরা দিয়ে দিব। ফাইন। এরপর হচ্ছে বাংলা লেখা। ওয়েবসাইটে যদি বাংলা লেখা লিখতে হয় ভাইয়া, তখন কি করব?
তাহলে বাংলা লেখা লিখতে গেলে মেইনলি আসলে কিছুই না, তোমরা কম্পিউটারে বাংলা লেখা লিখতে পারো না, অভ্র ইনস্টল করে বা বিজয় কিবোর্ড ইনস্টল করে। তাহলে সেক্ষেত্রে তুমি যখন যে প্যারাগ্রাফে লিখবা, যে প্যারাগ্রাফটা বাংলায় লিখতে চাও, হ্যাঁ, যে ধরো বডির ভিতরে তুমি একটা প্যারাগ্রাফ লিখবা যে আমার নাম অমুক তমুক, হ্যাঁ, আমার নাম কাশেম বা আমার নাম কুদ্দুস, ঠিক আছে। তাহলে তুমি যে প্যারাগ্রাফটা লিখতে চাও, তাহলে তুমি হচ্ছে কুদ্দুস, তাহলে কুদ্দুস লিখতে গেলে ওই ইংলিশ লিখতে হবে না, তুমি জাস্ট বাংলায় কোথাও টাইপ করে তোমার ইউনিকোড যেটা আছে, হ্যাঁ, ইউনিকোড যেটা চেঞ্জ করে ডিরেক্ট বাংলা লিখলেই তোমার এই বাংলা লেখাটাই আউটপুটে চলে যাবে, ঠিক আছে। এক্ষেত্রে বাংলা লেখারও অনেক ধরনের ফন্ট থাকে, তোমরা জানো বাংলা লেখার মধ্যে অনেক ফন্ট থাকে, অনেক ধরনের সুন্দর সুন্দর ফন্ট আছে। যেমন টেক্সট স্কুল থেকে তোমাদের যে ফন্টটা দিয়ে টাইপ করে দেওয়া হয়, সেটা কোন ফন্ট বলতে পারো? কেউ কি জানো? তাহলে সেক্ষেত্রে তোমাদের যে ফন্টটা দিয়ে স্কুল থেকে এই জিনিসগুলো টাইপ করে দেওয়া হয় সেটা হচ্ছে কালপুরুষ, সেই ফন্টটার নাম হচ্ছে কালপুরুষ। হ্যাঁ, তুমি একটু খেয়াল করে দেখবে, এই ফন্টের নাম হচ্ছে কালপুরুষ। কালপুরুষ কি ভয়ানক নাম না? কালপুরুষ, বাবারে বাবা, কাল মহিলা হলে সমস্যা গেছে, পুরুষই কেন হইতে হলো? কালপুরুষ, আচ্ছা, যাই হোক। তাহলে সেক্ষেত্রে আমাদের এই ফন্ট গুলো কিন্তু চাইলে মানে বাংলা লেখার ক্ষেত্রে তোমার জাস্ট সিম্পলি এটা দিলেই হবে, আর কিছু তুমি জাস্ট তোমার ফন্টটা চেঞ্জ করে দিলেই হবে। ফাইন। শুটনি এমজে, হ্যাঁ শুটনি এমজে, হ্যাঁ শুটনি এমজে হচ্ছে নরমালি বইয়ের যে ফন্ট গুলো থাকে সেটা হচ্ছে শুটনি এমজে, ঠিক আছে। শুটনি এমজে আমরা বাংলা লেখা দেখবো, আমরা যে জিনিসগুলো আজকে পড়বো সেটার কারেসপন্ডিং কোড আমরা দেখে নিব। হ্যাঁ, বাংলা করেও ইটালিক করে করার কথা, হ্যাঁ, বাংলা লিখেও সেটাকে আমরা ইটালিক হয়তো করে ফেলতে পারবো, আই যে সিনটেক্সটা আছে সেই সিনটেক্সটা ইউজ করে, ঠিক আছে। কালো মহিলা কালো পুরুষ আছে, ঠিক আছে। আমার নাম অমুক তমুক, আচ্ছা তোমাদের নাম অনেক কিছু হয়ে গেল, ফাইন। তাহলে আমরা বাংলা লিখে নর্মালি করতে পারবো, ঠিক আছে। এক্ষেত্রে অবশ্যই ইউনিকোডটা ওপেন করে নিবা, হ্যাঁ, যেমন তোমাদের যখন যখন তোমরা করো বাংলা লেখা টাইপ করার চেষ্টা করো তোমাদের কম্পিউটারে, তখন দেখবা ওই যে অভ্র ইনস্টল করো না, অভ্রর সেটিং এ দেখবা কিছু জিনিসপত্র আছে যেটা চেঞ্জ করা যায়, হ্যাঁ, অভ্রর সেটিংস এ তুমি গেলে কিছু জিনিস আছে যেটা তুমি চেঞ্জ করতে পারবা, বুঝছো। বিশেষ করে হচ্ছে অভ্রর আমাদের যেই আউটপুটটা, হ্যাঁ, এনকোডিং সিস্টেম যেটা, হ্যাঁ, এনকোডিং সিস্টেম যেটা সেটা হচ্ছে ইউনিকোড করে নিবে। ইউনিকোড শেখাইছি না তোমাদের, পড়াইছি না? ইউনিকোড কি? ইউনিকোড হচ্ছে 16 বিট একটা সিস্টেম যেটা দিয়ে পৃথিবীর সমস্ত ভাষার জন্য নাম্বার বরাদ্দ করা হয়েছে, মানে সমস্ত ভাষা ওই কোডিং সিস্টেম দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, কম্পিউটারকে বোঝানো যায়। তাহলে এছাড়া এই ইউনিকোড ছাড়া আরো বেশ কিছু এনকোডিং সিস্টেম আছে, হ্যাঁ, এনসি আছে, UTF-8 আছে, ইউনিভার্সাল কতগুলো মানে কোডিং সিস্টেম আছে, বাট সবচেয়ে পপুলার হচ্ছে ইউনিকোড। তো ইউনিকোডটা সিলেক্ট করে নিবে, তাহলে যে কোনো কম্পিউটার যে কোনো পিসি তোমার সেই কোডটাকে বা তোমার সেই লেখাটাকে বুঝতে পারবে, চিনতে পারবে, হ্যাঁ, উল্টাপাল্টা আসবে না, বাংলা লেখা মানে ব্লক 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 আসবে না। Sir, do you have to remember this chart? Kind of, sort of, হ্যাঁ, sort of you have to remember this chart, but not necessarily একদম সবগুলো ধরে ধরে। যেমন তুমি দেখতেই পাচ্ছ লেস দেন কে এম্পারসেন্ট LT দিয়ে বোঝানো হয়, এটা মুখস্থ করার কিছুই নেই। গ্রেটার দেন কে এম্পারসেন্ট GT দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, গ্রেটার দেন GT। কপিরাইট কে এম্পারসেন্ট কপি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, রেজিস্টার্ড ট্রেডমার্ককে রেজিস্টার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, পাইকে PI দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ডিভাইড ডিভিশন চিহ্নকে ডিভাইড, মাল্টিপল চিহ্নকে টাইমস, ঠিক আছে। এগুলো তো একদম সহজ। এই যে লেফট অ্যারোকে LARR, লেফট অ্যারো, লেফটের L, অ্যারোর ARR, আপার অ্যারো, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে UR, রাইট অ্যার এটা হচ্ছে RR, এটা হচ্ছে DR। এগুলো যে পাউন্ড সাইন, এম্পারসেন্ট পাউন্ড,
কোটেশন সাইন এম্পারসেন্ট কোট, অ্যাপোস্ট্রফি সাউন্ড এম্পারসেন্ট অ্যাপোস, তারপর এম্পারসেন্ট সাইন এম্পারসেন্ট এম। এগুলোর জন্য তো আলাদা করে আমার মনে হয় না মনে রাখা উচিত, একদম মুখে মুখে চলে আসে। কোডিং করতে কি নেট কানেকশন লাগবে না? কোডিং করতে নেট কানেকশন লাগবে না, ঠিক আছে, আমরা নেট কানেকশন ছাড়াই আমরা কোডিং করতে পারবো। আচ্ছা, আমি জিনিসগুলো আজকের ক্লাসের শেষে অবশ্যই শেষ 10-15 মিনিট সময় নিয়ে এগুলো সব কোডিং করে দেখাই দিব তোমাদের প্র্যাকটিক্যাল। এখন আমরা চলে আসি হেডিং। তোমাদের মনে আছে যে আমরা হেডিং বোঝানোর জন্য যে বড় করে লেখা শো করার জন্য H1 নামে একটা ট্যাগ ইউজ করেছিলাম। H1 নামে একটা ট্যাগ ইউজ করেছিলাম যেখানে লেখাটাকে বড় করে প্রকাশ করা হয় না, /H1। একটা লেখাকে বড় করে H1, সবচেয়ে বড় হেডিংটাকে H1 দিয়ে বলা হয়। এরপর হেডিং যত তুমি নাম্বারিং যত বাড়াবা আমার হেডিং এর সাইজটা তত ছোট হয়। H3 দিলে হেডিংটা আরো ছোট হবে। এভাবে করে করে সর্বনিম্ন H6 পর্যন্ত আছে, সর্বনিম্ন H6 পর্যন্ত আছে। এর চেয়ে ছোট কেন নাই ভাইয়া? এর চেয়ে ছোট দরকার নাই, এর চেয়ে ছোট হেডিং নর্মালি দরকার হয় না, বুঝতে পারছো? এই জন্য H6 পর্যন্ত গিয়ে থেমে যাই আমরা। H1 আমার আইসিটি গুরু ইমরান ভাই না, আমি তো আইসিটি গুরু কখনোই হয়তো আমি তো অত ভালো পারি না। তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা যারা আমার থেকে ভালো HTML পারো, হ্যাঁ, বা ওয়েব ডেভেলপিং পারো। এনটিটি নাম্বার কি মেমোরাইজ করতে হবে না? এনটিটি নাম্বার মেমোরাইজ করা লাগবে না। অচেনা একজন অ্যারো গুলা দিয়ে কি করে? অ্যারো গুলো দিয়ে কোনো অ্যারো তোমার হয়তো লাগবে, তুমি হয়তো কোনো অ্যারো দেখাতে চাচ্ছ, ঠিক আছে? আমার ভয়েসটা কি ঠিক আছে কিনা আমি একটু চেক করি। একজন বলতেছো ভয়েস এমন কেন? মেমোরাইজ করা লাগবে না। অচেনা একজন অ্যারো গুলা দিয়ে কি করে? অ্যারো গুলো দিয়ে কোনো অ্যারো তোমার হয়তো লাগবে, তুমি হয়তো কোনো অ্যারো দেখাতে চাচ্ছ, ঠিক আছে? একটু ক্যাচ ক্যাচ সাউন্ড না, সাউন্ড হচ্ছে একটু ক্যাচ ক্যাচ। আই থিংক আমার ভোকাল কর্ডে প্রবলেম হচ্ছে, তো মেবি ওই জন্য হয়তো তোমরা সাউন্ডটা একটু অন্যরকম শুনতে পাচ্ছ। ফাইন, ভয়েস গুড আছে। এরপর হচ্ছে প্যারাগ্রাফের ট্যাগের ব্যবহার। আমরা দেখেছি যে প্যারাগ্রাফ ট্যাগে তুমি যদি অনেকগুলো স্পেস দিয়ে দাও, আমি জাস্ট একটা একটা ট্যাগ যাবো এবং সেগুলো এক্সপ্লেন করে যাবো দ্রুত। প্যারাগ্রাফ ট্যাগটা তোমরা জানো যে আমরা কিভাবে ইউজ করি, পি দিয়ে, রাইট? প্যারাগ্রাফ ট্যাগের সাথে অনেক অ্যাট্রিবিউট অ্যাড করা যায়। এটা এখানে বোঝানোর ব্যাপার হচ্ছে তুমি যদি এখানে একটা লাইন লিখো, তারপরে নিচের লাইনে আবার এখানে কিছু লেখা লিখো, আবার এখানে কিছু লেখা লিখো, আবার এখানে কিছু লেখা লিখো, তারপর এখানে গিয়ে প্যারাগ্রাফ শেষ করো। তোমার ওয়েব পেজ যদি বড় হয় তাহলে তুমি যদিও কোড লিখেছো 4 লাইনে, এটা যখন আউটপুটে যাবা তখন কিন্তু এটা 1 লাইনে শো করবে। তুমি যদিও কোড লিখেছো 4 লাইনে, কিন্তু যখন তোমার আউটপুটে যাবা, পেজটা লোড করবা, তখন তুমি দেখবা তোমার এই পুরো কোডটা হচ্ছে 1 লাইনে শো করছে। যে লেখাগুলো তুমি লিখছো এখানে, এই লেখাটা তোমাকে এখানে 1 লাইনে শো করছে। এখন সাইজ ছোট বড় করলে এটা 2 লাইনে আসবে, বাট দ্য থিং ইজ তুমি যত লাইনেই এই লিখো না কেন, মাঝখানে গ্যাপ দিয়ে যত লাইনেই লিখো না কেন, প্যারাগ্রাফ কিন্তু আউটপুটে সেম লাইনে শো করবে। প্যারাগ্রাফটা আউটপুটে সেম লাইনে শো করবে। এবং এই ক্ষেত্রে আমরা এই প্যারাগ্রাফের একটা অ্যালাইনমেন্ট বা একটা অ্যাট্রিবিউট যদি দেখি, অ্যাট্রিবিউট কি দেখেছিলাম মনে আছে? অ্যাট্রিবিউট কি ছিল? অ্যাট্রিবিউট ছিল কোন যদি এক্সট্রা স্পেশাল কোনো বৈশিষ্ট্য আমি দিতে চাই প্যারাগ্রাফটাকে, তাহলে সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট। তাহলে সেক্ষেত্রে প্যারাগ্রাফের যে অ্যাট্রিবিউট তোমাদের বইয়ে আছে যেটা হচ্ছে অ্যালাইন, মানে অ্যালাইন অ্যাট্রিবিউট, পি অ্যালাইন। হ্যাঁ, যেমন ধরো কোন একটা লেখা তুমি চাচ্ছ লেখাটা পুরো পেজের মাঝখানে থাকুক, লেখাটা অল্প, সেই লেখাটা পেজের মাঝখানে থাকুক বা বামে থাকুক বা ডানে থাকুক, তাহলে সেক্ষেত্রে তাদেরকে অ্যালাইন, এটাকে বলা হয় অ্যালাইন করা, এটাকে বলা হয় অ্যালাইন করা। 3 রকমের অ্যালাইনমেন্ট হতে পারে, লেফট, রাইট, সেন্টার, তোমার যেটা ইচ্ছা। তুমি যদি কোনো একটা লেখাকে PALIGN ইকুয়ালস টু সেন্টার এই লেখাটা লিখো,
তাহলে তুমি পি ট্যাগটা শুরু করলা, কিন্তু তার মাঝখানে এক্সট্রা কিছু বৈশিষ্ট্য দিলা। কি বৈশিষ্ট্য? বৈশিষ্ট্যটার নাম হচ্ছে অ্যালাইন এবং ভ্যালুটা হচ্ছে সেন্টার। তাহলে এটা কিন্তু জাস্ট পি ট্যাগের শুরু। পি ট্যাগের শুরুর ভেতরে আমরা জানি অ্যাট্রিবিউট গুলা দিতে হয়। প্রথম অংশকে বলা হয় অ্যাট্রিবিউট নেম, আর পরের অংশকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু। তোমাদের মনে আছে হয়তো। তাহলে সেক্ষেত্রে এখানে আমি যে লেখাটা লিখবো যে যেটা বলছো, মাই নেম ইজ খান। মাই নেম ইজ খান, ঠিক আছে? কি খান? কিং খান। ঠিক আছে, মাই নেম ইজ কিং খান, যাই হোক। তাহলে সেক্ষেত্রে তুমি যে কথাটা লিখবা, এই কথাটা প্যারাগ্রাফ ট্যাগটা শেষ হবে এখানে। এই কথাটা তোমার ওয়েব পেজে যখন তুমি লোড করবা, ওয়েব পেজের ঠিক মাঝখানে শো করবে, ঠিক মাঝখানে শো করবে। নর্মালি যদি এটা না দিতা, তাহলে লেখাটা এখান থেকে শুরু হতো, লেফট থেকে শুরু হয়ে এখানে হয়তো শেষ হয়ে যেত। কিন্তু যেহেতু তুমি অ্যালাইনমেন্ট সেন্টার দিয়েছো, এই লেখাটা যেটা হবে মাঝখানে শো করবে, ওয়েব পেজের মাঝখানে শো করবে, ঠিক আছে? আর এই অ্যালাইনমেন্টের মধ্যে তুমি যদি অ্যালাইনমেন্টটা যদি সেন্টার না দিয়ে এটাকে লেফট দাও বা রাইট দাও, তাহলে সে রাইটে চলে যাবে, ঠিক আছে? আমি যদি রাইট দিই, তাহলে পুরো লেখাটা মাই নেম ইজ কিং খান বা কিং খান, যাই হোক, লেখাটা ডান দিক থেকে শুরু হবে, ঠিক আছে? বা ডান দিকে অ্যালাইন্ড হয়ে যাবে। অ্যালাইন মানে সরানো, নাড়ানো চড়ানো, ঠিক আছে? ওকে। মুজিবুর রহমানের বই হুদাই কিনছি, কিছুই ভালো করে দেয়া নাই। শোনো, আমি তোমাদের তো আসলে এমনিতেই বলি না, মানে তোমরা মনে করো যে ভাইয়া কি বুঝায়, হ্যাঁ ভাইয়া ভাইয়া বেশি বুঝে। আমরা যা বুঝি তাই। ভাইয়া তোমাদের বয়সটা পার করে আসছে, তো তোমাদের মতো অনেক স্টুডেন্ট পড়াচ্ছি। তো ভাইয়া অবশ্যই খারাপ কিছু বলবো না, হ্যাঁ? তোমাদের হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বইটাই বেস্ট বই, বেস্ট বই আমার দেখা, সবচেয়ে সাজানো গোছানো সুন্দর একটা বই। এছাড়া আরো অনেক রাইটারের অনেক বই আছে যেখানে অনেক ইনফরমেশন কিছু এক্সট্রা দিয়ে রাখছে, আবার হয়তো অনেক কিছু দেয় নাই, ঠিক আছে? তো আমার ওই মানে আমার কাছে ব্যালেন্সড বই হিসেবে মাহবুবুর রহমান স্যারের বইটি মনে হয়েছে। তোমাদের কলেজে টিচাররা বই লিখতে পারে, সেই বইগুলো ভালো হবে, বাট তুমি একটা বইকে ফলো করো মেইনলি। তারপর এক্সট্রা যদি তোমার টাকা থাকে, সেক্ষেত্রে টাকা খরচ করে তুমি বই কিনো, বা তোমার টিচার যদি ফোর্স করে যে না বই কিনতেই হবে আমার লেখা বইটা, কিনো, কিনে সেখান থেকে এক্সট্রা কি জিনিসপত্র আছে সেগুলো পড়ে নাও। বাট একটা বই একদম শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করো, ঠিক আছে? তোমাদের বয়সে থাকা অবস্থায় আমারও মানে আইসিটি বই ছিল, 4টা রাইটারের বই ছিল আমার কাছে, আমি 4টা রাইটারের বই কিনছিলাম। ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো এক একটা 5-6টা রাইটারের বই আমি কিনছিলাম, বুঝতে পারছো? সো যথেষ্ট আমার আইডিয়া আছে। বাট ওই যে বললাম, যে কোনো বই, যে কোনো আইসিটি হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, একটা বইকে স্ট্যান্ডার্ড হিসেবে সিলেক্ট করবা, ওইটার একদম A to Z সব করবা। তারপর কিছু বাকি অন্য বই নিয়ে কিছু বাকি থাকলে বা স্পেশাল কিছু ম্যাথ, এটা নাই, এই টাইপের ম্যাথ ওখানে নাই বা এখানে আছে, ওগুলো মার্ক করে রাখবা, মার্ক করে ওই টাইপের ম্যাথগুলো করবা। দ্যাট উইল ইনাফ, দ্যাট উইল বি ইনাফ। আচ্ছা, এখন যদি তোমাকে গ্যাপ দিতে হয় যে ভাই আমি চাই মাই নেম ইজ, এই কথাটার পরে একটা লাইন গ্যাপ হয়ে পরের লাইনে খান কথাটা আসবে, ঠিক আছে? খান খান খান, কিং খান। তাহলে এই খান লেখাটা আমি পরের লাইনে চাই, তাহলে দ্য থিং ইজ মানে আমাদের কোডে পরিবর্তন করতে হবে কি ভাইয়া? কিছুই না, আমরা জাস্ট কি করবো ভাইয়া, আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করবো। অ্যাট্রিবিউট না, আমরা এখানে আরেকটা সিনট্যাক্স অ্যাড করব, বা আরেকটা ট্যাগ ইউজ করতে পারো চাইলে। সেই ট্যাগটা হচ্ছে এমটি ট্যাগ, বিআর ট্যাগ, না? আমরা দেখেছিলাম এখানে যদি আমরা একটা বিআর ট্যাগ ইউজ করি, /br, তাহলে কি একটা লাইন ব্রেক হয়ে যাবে, না? ওই লাইনটা আগাবে না, পরের লাইনে চলে যাবে। যদি 2টা বিআর দিই, 2টা লাইন গ্যাপ দিবে সে। 3টা বিআর দিলে 3টা লাইন গ্যাপ দিবে। বিআর মানে কি? বিআর মানে হচ্ছে ওই লাইনে আর যাও না, ব্রেক, একটা ব্রেক, পরের লাইনে যাও। বিআর মানে হচ্ছে ব্রেক, পরের লাইনে যাও, ঠিক আছে? ফাইন। টেক্সট ফরম্যাটিং এর ব্যাপারটা তো আমরা কিছুক্ষণ আগেই বা লাস্ট ক্লাসে করেছি। বোল্ড করা, আন্ডারলাইন করা, ইটালিক করা, ছোট করা, বড় করা, সাবস্ক্রিপ্ট করা, সুপারস্ক্রিপ্ট করা, এগুলো আমরা আগে দেখেছি, এগুলো আর এখানে দেখবো না।
আচ্ছা, এরপর আমাদের এক ধরনের ট্যাগ আছে যেটাকে বলা হয় অ্যাড্রেস ট্যাগ। আমরা আস্তে আস্তে সব ট্যাগ দেখতেছি, এগুলো আমরা এক্সপ্লেন করব এবং প্র্যাকটিক্যালিও দেখাবো। যারা পারো তারা একটু দেখতে থাকো, রিভিশন হয়ে গেল। যারা পারো না তারা তো একটু মনোযোগ সহকারে দেখো। অ্যাড্রেস ট্যাগ, অ্যাড্রেস নামে একটা ট্যাগ আছে যেটা দেখতে কেমন, ARRES শুরু আর শেষ হচ্ছে ARRES, এভাবে। ঠিক আছে, শুরু এভাবে, শেষ হচ্ছে এভাবে। এখন এখানে তুমি কিছু লাইন অ্যাড্রেস দিতে পারো, যে ঢাকা এত 1212, হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার অ্যাড্রেসটা দিয়ে দিতে পারো, যে তুমি কোথায় থাকো, কি থাকো না থাকো। ঠিক আছে, যে তুমি ধরো আমি থাকি বড়দাওড়া, টঙ্গী, গাজীপুরে, হ্যাঁ ঢাকা, বাংলাদেশ বলতে পারি। তুমি এরকম তোমার জায়গাটা দিতে পারো, তোমার ইমেল দিতে পারো, তোমার যা যা ইনফরমেশন আছে সেগুলো দিয়ে দিতে পারো। তাহলে সেক্ষেত্রে তুমি এখানে যে ইনফরমেশন গুলো লিখবা তোমার আউটপুটে ঠিক হুবহু ওইভাবেই অ্যাড্রেসটা শো করবে। কিন্তু অ্যাড্রেস শো করার জন্য একটা ফরম্যাটিং আছে, মেইনলি হচ্ছে ইটালিক। নর্মালি অ্যাড্রেস লেখা থাকলে কোনো একটা পেপারে বা কোনো একটা কিছুতে অ্যাড্রেস লেখা থাকলে দেখবা অ্যাড্রেসের লেখাগুলো একটু বাঁকা বাঁকা থাকে, বুঝছো? ইটালিক থাকে, অ্যাড্রেসের লেখাগুলো একটু বাঁকা করে থাকে। তো তুমি যে অ্যাড্রেসের ট্যাগের ভিতরে যে কথাগুলো লিখবা সেগুলা এইভাবে বাঁকা করে শো করবে, ঠিক আছে, ইটালিকের মতো করে শো করবে। যাই হোক, এবং এটা তুমি যে গ্যাপ দিয়েছো এই লাইনের পরে এই লাইনে লিখেছো, এটা সে ওখানেও মেনটেন করবে। প্যারাগ্রাফ ট্যাগের মতো সবগুলো লাইনকে সে পরপর দিয়ে দিবে না, যে এটা 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 এভাবে পরপর দিবেন। সে তুমি যেভাবে লিখেছো ওভাবে সে লাইন বাই লাইন লাইন বাই লাইন আকারে দিয়ে দিবে। ঠিক আছে, অ্যাড্রেস ট্যাগটা আমাদের কোনো বৈশিষ্ট্য নাই, তুমি অ্যাড্রেস ট্যাগের কাজ অন্য ট্যাগ দিয়েও পি দিয়েও করে ফেলতে পারতা। ঠিক আছে, আচ্ছা এখানে বিআর দিতে হবে, হ্যাঁ বিআর দিতে হবে, না তো ব্রেক করবে না। প্রতিটা জায়গায় বিআর দিয়ে নিবা, লাইন ব্রেকটা করে না, নর্মালি করে না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বিআর দিয়ে আমরা দিয়ে নিব। ঠিক আছে, তো অ্যাড্রেস ট্যাগের কাজ আলাদা স্পেশাল কোনো কাজ আমার মনে হয় না। অ্যাড্রেসটা মানে এটা পুরাই ভুয়া একটা ট্যাগ, এটা না দিলেও পারতো। এখন আমরা দেখবো এটা ভালো একটা ট্যাগ, সেটা হচ্ছে প্রি ফরম্যাটেড টেক্সট। প্রি ফরম্যাটেড টেক্সট, মাঝে মাঝে দেখো না বিভিন্ন ওয়েবসাইটে এমন কিছু লেখা থাকে যেটা হচ্ছে টাইপিং, মানে টাইপরাইটারে লিখছে মনে হচ্ছে, এরকম মনে হয়, টাইপরাইটারে লিখছে এরকম মনে হয়। তাহলে সেক্ষেত্রে ওই লেখাগুলোকে তুমি যদি ভাবে টাইপিং করছে মনে হয়, টাইপরাইটারে টাইপ করছে এরকম মনে হয়, এরকম রাখতে চাও, বিশেষ করে হচ্ছে তোমার কোডগুলো, তোমরা সি প্রোগ্রামিং এখনো শিখো নাই, বা এইচ আর অন্যান্য আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, তো ওই কোডিং গুলো বা কোডের লাইনগুলো মাঝে মাঝে তোমার ওয়েবসাইটে শো করতে হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের যেই ট্যাগ ইউজ করা হয় সেটাকে বলে প্রি ফরম্যাটেড টেক্সট। যেমন যেমন আমি যদি তোমাকে বলি, ধরো কতগুলো লাইন আছে, যেমন একটা অ্যালগরিদম ফর i is equals to ধরো 1 to 10 প্রিন্ট আই, যে কোড আছে আর কি তোমাদের বইয়ে সেটাই দেখাচ্ছি, প্রিন্ট আই, এবং এখানে আছে নেক্সট আই। তোমার কাছে তুমি এরকম করে তুমি চাও তোমার ওয়েবসাইটে হুবহু এইভাবে তুমি যেভাবে লিখছো হে ঠিক এইভাবেই আউটপুটে শো করুক। এই লেখাগুলো তুমি যেভাবে লিখছো, যেমন এই যে এখানে লিখছো, তারপর একটা লাইন গ্যাপ দিয়ে এখানে আবার একটা ট্যাব খালি রাখছো, তারপরে এই কথাটা লিখছো, তারপর আবার একটা নিউ লাইনে গিয়ে এখানে কথা লিখছো। তুমি চাও তোমার এই লেখাটা হুবহু আউটপুটে এইভাবে শো করুক, ওয়েবসাইটে এইভাবে শো করুক। এই ক্ষেত্রে নিয়ম কি হতে পারে, ওই যে তোমার এখানে একটা বিআর ট্যাগ হয়তো লাগতে পারে, তারপর এখানে হয়তো একটা ট্যাব স্পেস দেওয়ার জন্য একটা ট্যাব লাগতে পারে, হ্যাঁ কিছু একটা ট্যাগ লাগতে পারে, তারপর এখানে আরেকটা বিআর ট্যাগ লাগতে পারে। করা সম্ভব, এই কাজটা আউটপুটে দেওয়া সম্ভব, বাট তুমি চাও তুমি যেভাবে ফরম্যাট করে দিয়েছো বা যেভাবে লিখবা ওইভাবেই যাতে আউটপুট যায়। তাহলে সেক্ষেত্রে এটার জন্য একটা ট্যাগ ইউজ করা হয়, সেটাকে বলা হয় প্রি ট্যাগ। পিআরই নামে একটা ট্যাগ আছে, এই ট্যাগটা ইউজ করলে কি হবে, তুমি যেইভাবে লিখবা কোডিং করার সময় তুমি যেভাবে লিখবা আউটপুটও তোমার ঠিক ওইভাবেই যাবে। ঠিক আছে, তো আমি আগের ট্যাগগুলো না দেখাই, আগের ট্যাগগুলো আছে এই তিনটা জিনিস একটু দেখাইনি। হ্যাঁ,
বাংলা লেখা, স্পেশাল ক্যারেক্টার গুলাকে লেখা, প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট, আর হচ্ছে প্রি ফরম্যাটেড। এটার কিছু এক্সাম্পল আমরা দেখে ফেলি। আমি আমার স্ক্রিন শেয়ার করছি, অপেক্ষা করো। দাঁড়াও, আমি একটু কোথায় লিখেছিলাম সেটা একটু আবার নিয়ে আসি। demo.txt, এই তো। আচ্ছা, আমি নতুন করে ফাইল খুলি একটা। আমার টেক্সট এডিটর, এখানে আমি নতুন একটা ফাইল খুলবো, নিউ। সেই নিউ ফাইলটা ফরম্যাট হবে প্লেন টেক্সট। বড় করি, এখানে কিছু কোড লিখবো, বেসিক এইচটিএমএল। তারপর বডি থাকে না, ইন্ডেন্টেশন দিয়ে নিই। বডি থাকে, বডি শেষ করতে হয়। তারপর আবার হেডও থাকে না, হেডের অংশটা তো লিখি নাই। হেড, হেড অংশটা শেষ করে নিই। এবং হেড অংশের ভেতর টাইটেল থাকে, অনেক কিছু থাকে, আমি এত কিছু আচ্ছা দিয়ে দিই, দেখছি যখন লিখে ফেলি। টাইটেল থাকে, টাইটেল কি লিখবো, টাইটেল কি লেখা যায়, প্র্যাকটিস। টাইটেলটা শেষ করি। এগুলো সবাই তোমরা পারো, এগুলো না, এগুলো নতুন করে পড়ার কিছু নাই, দেখছো নাকি? আচ্ছা, তারপর বডির ভিতরে কি থাকে, প্যারাগ্রাফ, এই তো। তাহলে আমরা একটা লেখা লিখবো, সেটা হচ্ছে এখন একটা প্যারাগ্রাফ দিয়ে আগে পি দিব, প্যারাগ্রাফটা এখানে শেষ করি এবং ভিতরে লিখি যে আমরা এখন স্পেশাল বা একটা হেডিং দিই আগে। হ্যাঁ, আগে একটা হেডিং দিয়ে দিই, এটা হেড এইচ বানাই দিই, H2 সাপোজ, H2 হেডিং দিব। এবং হেডিং এ লিখলাম যে আমরা স্পেশাল ক্যারেক্টার প্রিন্ট করতে চাচ্ছি, ঠিক আছে, স্পেশাল ক্যারেক্টার চাচ্ছি। হেডিং দিলাম এবং এটার নিচে আমি একটা প্যারাগ্রাফ লিখি, পি দিলাম এবং সেই পিটা শেষ করি। স্পেশাল ক্যারেক্টার লিখতে হবে, কি লিখবা, কপিরাইট। হ্যাঁ, এখানে লিখি অল রাইটস রিজার্ভড, কপি, ওই যে কপি সাইনটা ওটা লিখবো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে নিয়মটা কি ছিল, কোডটা কি ছিল, এন্টিটি কোডটা কি ছিল, এম্পারসেন্ট COPY, তারপর একটা কোলন, এই তো। দেখো এই অংশটা, সবাই কি কোড দেখতে পাচ্ছ না? একটু জুম করবো, একটু বড় করি, এই তো। তাহলে এম্পারসেন্ট কপি, এই কথাটা লিখছি। তারপর আরেকটা লিখি, আরেকটা প্যারাগ্রাফ, এবং এই প্যারাগ্রাফে কি দিব, ধরো পাই, হ্যাঁ, যে ভলিউম বা কি দেওয়া যায়, এরিয়া, হ্যাঁ, এরিয়া অফ এ স্কোয়ার বা সার্কেল, সার্কেলের ফর্মুলা লিখতে চাই, তাহলে লিখবো ইকুয়ালস টু পাই আর স্কোয়ার, তো তাহলে এখানে পাই লিখতে হবে, তাহলে এম্পারসেন্ট PI দিয়ে সেমিকোলন, পাই আর স্কোয়ার, এই তো। তাহলে আর লিখতে হবে, আর লেখার জন্য সিম্পল আর লিখতে পারো, স্কোয়ার, স্কোয়ার দিতে হবে, স্কোয়ার হচ্ছে পাওয়ার হিসেবে যায়, তাহলে সুপ, সুপ ট্যাগটা দিতে হবে, SUP। সুপ ট্যাগের দুই পাশে ভিতরে যদি আমি 2 লিখি, এই যে দেখো, সুপ ট্যাগের শুরু, সুপ ট্যাগের শেষ, ভিতরে কি লিখেছি, 2 লিখেছি, তাহলে 2টা সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে। এম্পারসেন্ট পাই দিয়েছি, তার মানে ওখানে পাই লেখাটা থাকার কথা। আর লিখেছি, তাহলে পাই আর স্কোয়ার থাকার কথা এখানে। তারপর অল রাইটস রিজার্ভড এম্পারসেন্ট কপি লিখেছি, তাহলে এখানে
কপি সাইনটা থাকা উচিত। লেটস সি এটা হয় কিনা। সেভ করি, সেভ করব এইচটিএমএল হিসেবে, এইচটিএমএল, এবং নাম দিব, কি নাম দিব, প্র্যাকটিস। ঠিক আছে, ডাউনলোডসে সেভ করি। সেভ করে আমরা এটা একটু ওপেন করে দেখি ফাইলটা কি আসে। এই যে practice.html, ডাবল ক্লিক করে ওপেন করি, দেখছো দেখা যাচ্ছে? জুম করে দিই। এই যে স্পেশাল ক্যারেক্টার h2, অল রাইটস রিজার্ভড সি। আচ্ছা আমি তো দেই নাই, অল রাইটস রিজার্ভড তো দেই নাই, কিছু দিতে হবে না। কার স্বত্বাধিকার? আমার স্বত্বাধিকার। ঠিক আছে, ইমরান মুস্তাফা বা ইমরান হোসেন, আমাদের টেম স্কুল দিই। হ্যাঁ, আমাদের রবি টেম স্কুল, রবি 10 মিনিটস স্কুল। সেভ করি, এটাকে রিফ্রেশ করি, কোথায় রিফ্রেশ করি, এইটা। তাহলে যে সি সাইনটা আসছে, হ্যাঁ, আবার দেখো পাইটা সুন্দর করে আসছে, আর স্কোয়ারটা সুন্দর করে আসছে। কারেন্ট নাই, ধুম অন্ধকারে বসে ক্লাস আর টাইপিং করছি। ভেরি গুড। ভাইয়া সাবলাইম টেক্সট অ্যাপ দিয়ে কি করা, দিয়ে করান প্লিজ। আচ্ছা, সাবলাইম টেক্সটটা আমার এখানে ইনস্টল করা নাই, আমার ম্যাকবুকে সাবলাইম টেক্সট ইনস্টল করা নাই, তো এই জন্য দেখাতে পারছি না। ফাইন, এটা হয়ে গেল স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার বাংলা লেখা দেখছিলাম, তাহলে বাংলা লেখার জন্য আরো কিছু কোড লিখি, চলো। তাহলে এখানে কয়েকটা লাইন আমি ফাঁকা দিব, বা HR, তোমরা তো জানো HR মানে কি, হরাইজন্টাল রো, মানে একটা ফাঁকা জায়গা। তারপর এখানে আমি আরেকটা ট্যাগ দিই, সেটা হচ্ছে H2। এই ট্যাগের ভিতরে আমি লিখবো হচ্ছে, ধরো এবার কি বাংলা লেখা, হ্যাঁ, বাংলা টাইপিং, বাংলা টাইপিং লিখলাম। ঠিক আছে, ফাইন। এবং এখানে কি লিখবো, এখানে একটা প্যারাগ্রাফ লিখি, প্যারাগ্রাফ শেষ করলাম, এবং ভেতরে লিখবো, কি লিখবো, বাংলা লিখতে হবে। আমি বাংলা, আচ্ছা তো বাংলিশ হয়ে গেল, বাংলিশ লেখা যাবে না। তাহলে আমি কি করব, আমি এখন আমার কম্পিউটারে যে বাংলা অভ্র ইনস্টল করা আছে সেটা বাংলা বানিয়ে নিব। সবার উপরে দেখো আমার এখানে একটা সাইন আছে, এই যে অভ্র কিবোর্ড, বাংলা করে নিলাম, এটা অটোমেটিক ইউনিকোডে চলে গেছে, বুঝছো? এখন আমি লিখবো, আমি বাংলাকে ভালোবাসি। ঠিক আছে, লিখলাম আমি বাংলাকে ভালোবাসি, এই তো লিখলাম। দেখি আসে নাকি, এটা আউটপুট সেভ করি, সেভ করে রিফ্রেশ করি। আসলো না কেন, আসলো না কেন, আসলো না কেন, আসলো না কেন? The problem is I think আমার এই সাফারি ব্রাউজার এটা ডিটেক্ট করতে পারেনি। আমি ক্রোম দিয়ে ওপেন করে দেখি, এই যে ক্রোমে আবার চিনতে পারছে। ক্রোম হচ্ছে বুদ্ধিমান প্রাণী, মানে বুদ্ধিমান সফটওয়্যার, সে আসলে বুঝতে পারছে আমরা কি চাইছি, আমি বাংলাকে ভালোবাসি লিখছি। ঠিক আছে, কিন্তু আমাদের সাফারি ব্রাউজার সে বুঝতে পারেনি। ঠিক আছে, সো অভ্র দিয়ে হবে না, অভ্র দিয়ে হবে না কেন, এই যে হয়েছে, বাংলা লেখার জন্য UTF-8 না, UTF-8 লাগে না, UTF-8 লাগে না। হ্যাঁ, এভাবে করা যায়। এই যে এটা হচ্ছে মানে ইনকম্প্যাটিবিলিটি একটা মানে বড় প্রমাণ। হ্যাঁ, যে যদি ব্রাউজার ইনকম্প্যাটিবল হয় তাহলে কিন্তু এই যে এই জিনিসগুলো হবে। ঠিক আছে, অভ্রুর সেটিংসে গিয়ে কিছু করা যেতে পারে, কিবোর্ড সেটিংস, অভ্রতে গিয়ে আমার এখানে কিছু সেটিং আছে, এটা আমি চেঞ্জ করতে পারি চাইলে। এটা হচ্ছে তোমাদের ইসে করতে পারবো, যা ক্রোম আছে, ক্রোম যেহেতু আমাদের আছে, ক্রোম থাকলে আর কোনো ভয় নেই। ক্রোম হচ্ছে সে চিনতে পারছে আমি বাংলাকে ভালোবাসি। যাক, বাংলা টাইপিং হয়ে গেল। এবার আমি চাই এই লেখাটাকে মাঝে আনবো। হ্যাঁ, মাঝে আনার জন্য যে অ্যালাইন যে আমাদের আছে, অ্যাট্রিবিউট আছে, স্পেস দিলাম,
ALIGN ইকুয়াল টু দিয়ে সেন্টার যদি দেই ভিতরে সেভ করি, আমি কি করলাম, এই যে দেখো অ্যালাইন নামে একটা অ্যাট্রিবিউট যুক্ত করলাম, পি তে ভ্যালু হিসেবে সেন্টার দিলাম কোটেশন মার্ক, সেভ করি, রিফ্রেশ করি, দেখি আমাদের এই ভাই কোথায়। এই যে আমি বাংলাকে ভালোবাসি লেখাটা মাঝে চলে আসছে। ভাই H2 দিয়ে কেন স্টার্ট করলেন? H1 হতো না? H1 দিলে বড় হয়ে যেত, আমার বড় দরকার নেই, আমার ছোট হেডিং হলেই ইনাফ। তোমার যেটা দরকার, তোমার যদি মনে হয় আমি H1 ইউজ করবো, আমার হেডিংটা বড় আসা উচিত আমার ওয়েবসাইটে, তাহলে তুমি বড় দিবা, ঠিক আছে? আচ্ছা, হেডের মধ্যে UTF-8 দিলে হয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, আমরা হেডের মধ্যে UTF-8 দিলেও চাইলে এই এনকোডিং সিস্টেমটা অ্যাড করা যায়। আচ্ছা ফাইন, আমরা হচ্ছে কোথায় ছিলাম? বাংলা টাইপিং তো হয়ে গেল, এরপর হচ্ছে ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টারও হয়ে গেল, অ্যালাইনমেন্টের ব্যাপারটা হয়ে গেল। আচ্ছা, আমি বাংলাকে ভালোবাসি না একটা, না বলা দরকার নেই, ফাইন। এরপর কি দেখেছিলাম আমাদের মনে নাই, বইয়ে দেখে নি। বাংলা টাইপিং হয়ে গেছে, প্রিফরম্যাটেড টেক্সট, অ্যাড্রেস দেখেছিলাম আর প্রিফরম্যাটেড টেক্সট। অ্যাড্রেসটা দেখা দরকার নেই, প্রিফরম্যাটেড টেক্সট আই থিংক দেখতে পারি আমরা। প্রিফরম্যাটেড টেক্সটটা কোথায়? টেক্সট এডিট। আচ্ছা, প্রিফরম্যাটেড টেক্সট মানে হচ্ছে তুমি যেভাবে লিখবা হুবহু ওইভাবেই চাও তুমি। দেখো আমি একটু লিখি, এখানে আমরা আরেকটা হেডিং দেই, এর আগে একটা HR লাইন দিয়ে নেই, তারপর আমি এখানে একটা হেডিং দিব H2, ধরো H2 শেষ করব এবং এখানে লিখবো, কি লিখতে পারি এবার হচ্ছে আমরা প্রিফরম্যাটেড টেক্সট দেখব, প্রিফরম্যাটেড টেক্সট, ঠিক আছে? প্রিফরম্যাটেড টেক্সট দেখব এবং সেক্ষেত্রে আমরা একটা প্যারাগ্রাফে কোডিং লিখি বা PRE দিলেই হয়ে যাবে। PRE একটা শুরু করলাম এখানে, PRE একটা শেষ করলাম এখানে, এবং এর ভিতরে আমি কিছু কথা লিখব। ফর I ইকুয়াল টু 0, ছোট হাতের I ইকুয়াল টু 0, এন্টার দিয়ে কি ছিল আমাদের, কি লিখেছিলাম আমরা? প্রিন্ট I লিখেছিলাম, তারপর 10 লিখেছিলাম, প্রিন্ট I, আর 0 to 10 ছিল, তারপর এখানে ছিল কি লিখেছিলাম আমরা, নেক্সট I লিখেছিলাম, নেক্সট I। তাহলে দেখো আমি 3 লাইনে 3টা কথা লিখলাম, ঠিক আছে? 3 লাইনে 3টা লেখা লিখলাম। নর্মালি এটা যদি প্যারাগ্রাফ P ট্যাগের ভিতরে লিখতাম তাহলে এটা এক লাইনে শো করে দিত। আচ্ছা আমি দেখাই দিই, দাঁড়াও। ধর আমি যদি এই কাজটা PRE ট্যাগ না দিয়ে যদি P ট্যাগ দিতাম, P প্যারাগ্রাফ ট্যাগ, সিম্পল প্যারাগ্রাফ ট্যাগ, তাহলে সেভ করতাম, এরপর যদি রিফ্রেশ করি দেখো কি আসে, দেখো এই যে ফর I ইকুয়াল টু 0, এক লাইনে সব কথা চলে আসছে। আমি এটা চাই? আমি এটা চাই না, আমি চাই না এই লেখাটা এক লাইনে আসুক, আমি চাই যেভাবে লিখছি সেভাবে আসুক। তাহলে সেক্ষেত্রে আচ্ছা, একজন বলছো মনে হয় যে ভাইয়া UTF-8 দিলে হতে পারে। আচ্ছা, আমরা যদি মেটাটাকে গিয়ে চেঞ্জ করে দিই তাহলে হইলেও হইতে পারে, চেষ্টা করা যেতে পারে। তোমাদের এটা দরকার নাই, বাট তা আমরা চেষ্টা করে দেখি। দাঁড়াও, হেডের ভিতরে মেটা ট্যাগের ভিতরে আমরা চেঞ্জ করে দিতে পারি, মেটা চার সেট ইকুয়াল টু UTF-8। এটা হচ্ছে একটা মানে এনকোডিং সিস্টেম, ঠিক আছে? এটা হচ্ছে একটা এনকোডিং সিস্টেম, আমরা চাইলে এটা দিয়ে দেখতে পারি যে হয় কিনা, বা আমাদের সাফারি ব্রাউজার এটা চিনতে পারে কিনা। দেখি, দাঁড়াও রিফ্রেশ করে দেখি,
এটাকে সেভ করে নিই। আচ্ছা চিনছে, হ্যাঁ এই তো। কিছু কিছু ব্রাউজার স্পেশালি আলাদা করে বলে দিতে হয়, হ্যাঁ, যে এটা হচ্ছে UTF-8 এনকোডিং, হ্যাঁ, সে বুঝতে পারে না, তো সেক্ষেত্রে আছে UTF-8 হচ্ছে একটা এনকোডিং সিস্টেম, যেটা হচ্ছে মেটা ট্যাগ দিয়ে হেডের মধ্যে দিতে হয়, বুঝছো? সাফারি বুঝতে পারে নাই, বাট ক্রোম কিন্তু ঠিকই বুঝতে পারছে। সো এটা ব্রাউজার টু ব্রাউজার ভ্যারি করে, হ্যাঁ। সো তুমি চাইলে এটা করলেও আসলে সাফারি ব্রাউজারটা চিনতে পারলো আর কি। যাই হোক, সো এটা থাকুক। তাহলে আমরা যেটা চাচ্ছিলাম যে আমরা যদি এই PRE ট্যাগের পরিবর্তে শুধু P ট্যাগ দেই, তাহলে আউটপুটে এই লাইনগুলো এক লাইনে আসে পড়ে। বাট আমি যদি PE আর E লিখে দেই জাস্ট, এবং এটা সেভ করি, সেভ করে যদি এখানে রিফ্রেশ করার চেষ্টা করি, বেশি বড় হয়ে গেছে, এভাবে থাকুক, রিফ্রেশ করি, দেখো ওই যে লেখাগুলো কিভাবে আসছে দেখো। একটু বড় করি, লেখাগুলো কিভাবে আসছে দেখো। ফর I = 0 থেকে মনে হচ্ছে না টাইপরাইটারে কেউ টাইপ করছে। এবং আমি যেভাবে লিখছি হুবহু ওইভাবে আসছে, এখানে হুবহু ওইভাবে আসছে। তাহলে এই জন্য এটাকে বলা হয় প্রি ফরম্যাটেড টেক্সটের একটা উদাহরণ, ঠিক আছে? এটাকে বলা হয় প্রি ফরম্যাটেড টেক্সট, মানে আগে থেকে ফরম্যাট করে রাখছো, তুমি ওকে বলে দিছো যে এই ফরম্যাটেই আসবে, এই ফরম্যাটে টাইপ করছো, যেভাবে বলবো ওভাবেই যাবে, ঠিক আছে? আরো কিছু লিখতে চাও লিখতে পারো, যে we don't like to study, ধরে এই কথাটা লিখলাম, সেভ করি, রিফ্রেশ করি, এই যে we don't like to study, হ্যাঁ, এই কথাটাও 2 লাইনে আসছে। এবং এই লেখাগুলো একটু টাইপিং এর মতো করে আসছে, না একটু টাইপিং এর মতো করে আসছে, একটু টাইপিং করার মতো করে আসছে। তাহলে প্রি ফরম্যাটেড টেক্সট হয়ে গেল, অ্যাড্রেস দেখার দরকার নেই, অ্যাড্রেস সিম্পল, অ্যাট্রিবিউট অ্যালাইন অ্যাট্রিবিউট হয়ে গেল, হেডিং ট্যাগ হয়ে গেল। আর হেডিং যদি আমি চেঞ্জও করতে চাই, প্রথমটাকে H1 ধরো, পরের হেডিংটাকে H2, পরের হেডিংটাকে H3 দিয়ে দিলাম। তাহলে এই লেখাগুলা রিফ্রেশ করি, দেখছো প্রথম হেডিংটা বড়, পরের হেডিংটা ছোট, পরের হেডিংটা আরো ছোট। এইভাবে এই জিনিসগুলো করা যেতে পারে। আছে ইটালিক, একদিন বলছিল ইটালিক করা যায় কিনা বাংলা লেখাটাকে, তাহলে আমরা এটা ইটালিক করার চেষ্টা করি। বাংলা লেখাটাকে আই দিই, দুপাশে আই দিয়ে দিই, দুপাশে আই লেখাটা দিয়ে দিই, আই আমাদের যেই ছিল সিনট্যাক্স ছিল সেটা দিয়ে দিলাম, যেখানে আই, দুপাশে আই দেওয়া মানে কি, এটা ইটালিক। রিফ্রেশ করি, এই যে আমি বাংলাকে ভালোবাসি ইটালিক হয়ে গেছে, ঠিক আছে? ভাই আইপ্যাডে VS কোড আছে, আইপ্যাডে মেবি VS কোড রান করা যায় না, না? কমেন্ট বক্সকে সবাই ইনবক্সের মতো ইউজ করতেছে। আমি যেটা বললাম, আমি কিন্তু তোমাদের মিউট করে দিব, তোমরা কি চাও আমি তোমাদের মিউট করে দেই? যদি চাও তাহলে কিন্তু সমাধান আছে, তোমরা চাইলে সেটাকে আমি সমাধান দিতে পারি, কোনো সমস্যা নেই। প্রি ফরম্যাটের জায়গায় অনেকে বলছে ভাইয়া কোড ট্যাগটা ইউজ করেন, কোড ট্যাগটা ইউজ করা যেতে পারে, দেখি কোড ট্যাগটা ইউজ করলে কি হয়। কেউ বলছে ভাই প্রি এর জায়গায় কোড ট্যাগটা ইউজ করেন, তাহলে কোড নামক ট্যাগটা ইউজ করলাম, আগে দেখি কি চেঞ্জ আসে। হ্যাঁ, এটা হচ্ছে এরকম, একটু বড় করি, কোড দিলে কেমন আসে, এই যে কোড দিলে এক লাইনে চলে আসছে, কোড দিলে এক লাইনে চলে আসে, ঠিক আছে? দেখতে অন্যরকম হয়, যে কোডের মতো, লেখাগুলো একটু কোডের মতো, বাট এক লাইনে চলে আসছে, যেটা আমরা চাই না। আমরা চাই আমি যেভাবে লিখছি 3 লাইনে 4 লাইনে স্পেস দিয়ে ট্যাব দিয়ে ওভাবে আসুক, তাহলে কোড ট্যাগটা ইউজ করা যাবে না, হ্যাঁ, প্রি ট্যাগটা ইউজ করতে হবে। প্রি আর কোডের মধ্যে পার্থক্য বুঝছো তো?
ভাইয়া সব ট্যাগগুলো একসাথে দিয়ে দিলে খুব ভালো হতো। এই সবগুলো বই আছে, সব ট্যাগগুলো বই আছে। আর ইভেন আমি যেগুলো প্র্যাকটিস করাই এই পুরো লেখাগুলা, হ্যাঁ, তোমাদের যে প্র্যাকটিস গুলো করাই এগুলো কিন্তু আমিও তোমাদের নোট আপলোড দেই, সেই নোটের মধ্যে কিন্তু দেয়া থাকে, ঠিক আছে? এইগুলো এবং এর সাথে সাথে যে ছবিটা, আউটপুটের যে ছবিটাও কিন্তু আমি তোমাদের এখানে দিয়ে দিই, তোমাদের নোটের সাথে দিয়ে দিই, হ্যাঁ। তাহলে এই ছিল আমাদের আউটপুট। এটা একটা স্ক্রিনশট নেই, স্ক্রিনশট নিয়ে তোমাদের নোটের সাথে দিয়ে দিই। আইপ্যাড সেন্ট। এইটা তোমাদের আমি যে কোড করাচ্ছি বা লিখে দিচ্ছি যেটা, হ্যাঁ, যে নোটটা, সেই নোটের সাথে এটা দিয়ে দিব, ঠিক আছে? নোটের সাথে পিডিএফটা দিয়ে দিচ্ছি। আই থিঙ্ক এখন স্টপ করে দিই, এটা শেয়ার করি। আরো বেশ কিছু জিনিস দেখি। মনে হচ্ছে ভাইয়ার অতিথি আপ্যায়ন আপনার একান্ত কাম। ভাইয়া নোটগুলা কই শেয়ার করেন? আমি হচ্ছে, তোমরা তো জানো আমি তোমাদের একটা গুগল ড্রাইভে লিংক দিয়েছি, ওখানে প্রতিদিনই আপলোড করে দেওয়া হয়, অ্যাটলিস্ট আমার পক্ষ থেকে আপলোড করে দেওয়া হয়। এটা পরে আবার টাইপ করে আবার তোমাদের আপলোড করা হয়, হ্যাঁ। যেখানে আমি কোডগুলো দিয়ে দিয়েছি এবং তার সাথে সাথে আমাদের যে আউটপুট যেটা সেটাও দিয়ে দিয়েছি, ছবিটা, ঠিক আছে? তোমরা দেখে নিও। ফাইন, আমরা সামনে যে আমাদের আরো অনেক পড়া বাকি। প্রিফরমেটেড টেক্সট হয়ে গেল। মন্তব্য, কমেন্ট। আচ্ছা, কমেন্টটা দেখাইনি, কমেন্টটাও দেখাই দিই এখানে। সাপোজ তুমি এমন কিছু কথা লিখে দিতে চাও, লিখে রাখতে চাও যেটা আউটপুটে শো করবে না, আউটপুটে শো করবে না, এমন কিছু কোড লিখতে চাও, কথা লিখতে চাও, যেটা শুধু পরবর্তীতে যে কোডটা দেখবে সে বুঝবে, আউটপুট দেখে কেউ বুঝবে না, আউটপুটে সেটার কোনো অস্তিত্ব থাকবে না, সেটাকে বলা হয় কমেন্ট ট্যাগ, হ্যাঁ। তাহলে তুমি যদি অনেক কথা লিখো এবং ধরো এই সাথে, এটাকে বলা হয় কমেন্ট ট্যাগ, তার মানে এটা আউটপুটে আসবে না, কিছুই আসবে না, কিন্তু তুমি লিখে রাখতে চাও। ধরো পরবর্তীতে তুমি 1000 লাইনের একটা কোড লিখলা, 1000 লাইনে একটা ওয়েবসাইটের জন্য কোড লিখলা। এখন সেই কোডের ভিতরে তো অনেক কাজ করেছো, তোমার মনে রাখার সুবিধার্থে তুমি যেটা করতে পারো, কিছু কিছু অংশ তুমি কিছু নোট আকারে লিখে রাখতে পারো, ঠিক আছে? যে এই জিনিসে আমি এখানে আমি কাজ করেছি, এখানে আমি কাজ করেছি, তোমার পার্সোনাল নোট। তাহলে সেক্ষেত্রে যেটা ইউজ করতে হয় সেটাকে বলা হয় কমেন্ট ট্যাগ। এবং এটা দেখতে কেমন? দেখতে এমন, ট্যাগের শুরু যেভাবে করে সেভাবেই সাথে একটা এক্সক্লেমেশন মার্ক দিতে হয়, এক্সক্লেমেশন মার্ক দিয়ে 2টা হাইফেন। তারপরে এখানে তুমি তোমার মনের যত কথা আছে, মনের যত দুঃখ, যত বেদনা, সব তুমি এখানে লিখে রাখতে পারো। তারপর শেষ করার আগে আবার 2টা হাইফেন দিয়ে এটা দিতে পারো। তুমি এইভাবে তোমার যত দুঃখ বেদনা আছে, ঠিক আছে, তোমার যত দুঃখ বেদনা, হ্যাঁ, কষ্ট, সব তুমি এখানে লিখে রাখতে পারো। কোড করতে গিয়ে তোমার কত কষ্ট হয়েছে, তোমার কত প্রবলেম হয়েছে, হ্যাঁ, দুঃখ বেদনা লিখে রাখবা। আউটপুটে কেউ দেখতে পাবে না, ঠিক আছে? আউটপুটে এটা আউটপুটে আসবে না, এটা তুমি আউটপুটে যখন ব্রাউজার ওপেন করবা এটা আউটপুটে আসবে না, এটা শুধুমাত্র যে পরবর্তীতে কোড করবে, এই কোডটা ওপেন করবে, সেই শুধু দেখতে পাবে, ঠিক আছে? তোমার দুঃখ শুধু যে কোড করবে সেই দেখতে পাবে, বা তুমি যদি আবার এই কোড ওপেন করো শুধু তুমি দেখতে পাবে। তাহলে সেক্ষেত্রে তোমাদের বেদনাময়ের জীবনের বেদনাময় যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো তোমরা এখানে লিখে রাখবা, এটা আউটপুটে আসবে না। এটা যদি দেখাই দিতে বলো দেখাই দিব, সমস্যা নেই। তাহলে কখনো কখনো এটা কোথায় কাজে লাগতে পারে ভাইয়া? এটা হচ্ছে ওই যে এটা হচ্ছে যখন তোমার অনেক বড় লাইনের কোড বা তুমি কোনো কিছু লিখে রাখতে চাও, কোনো কিছু বলতে চাও, হ্যাঁ, কাউকে,
ধরো তোমরা 4-5 জন মিলে ওয়েবসাইটটা বানাচ্ছ, তুমি যে কাজটা করেছো সেটা যদি লিখে দাও এখানে কমেন্টে যে নিচে কিন্তু আমি এই কাজটা করছি, তাহলে পরবর্তী তোমার ফ্রেন্ড যখন এই কোডটা দেখবে তখন সে দেখেই বুঝে যাবে যে হ্যাঁ, ও মনে হয় এই কাজটা করতে বলছে আমাকে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই কাজগুলো কমেন্ট আকারে করা যায়। বুঝতে পারছো? ক্লাস শেষ করে পোস্ট করে দিতে হয় কেন ভাই? আমি তো তোমাদের আমার নাম দিয়ে সার্চ করো গ্রুপে, আমি লিঙ্কটা তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি। আমার নাম দিয়ে গ্রুপে যাবা, দেখো ফেসবুকে যাবা, ফেসবুকে গিয়ে ক্র্যাশ কোর্সে যাও, তোমাদের ক্র্যাশ কোর্সে গিয়ে আমার নাম সার্চ করো, যে ইমরান মোস্তফা, সার্চ করো, সিলেক্ট করো, এই যে আমার যত পোস্ট আছে সব পোস্ট এখানে দেখতে পাবা তুমি। এই যে এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখছো? এই লিঙ্কে ক্লিক করো, লিঙ্কে ক্লিক করলে তোমাকে এই যে আইসিটি এসএসসি ড্রাইভ এখানে পেয়ে যাবো তুমি। ঠিক আছে, চ্যাপ্টার 3 এর যত নোট আছে, চ্যাপ্টার 4 এ যতগুলো নোট দিচ্ছি আমরা, সবগুলো আছে। তাও আমি আজকে এই পুরোটা, হ্যাঁ, একদম 1 সেপ্টেম্বর থেকে আজকে পর্যন্ত যতগুলো পেজ আছে সবগুলো আপলোড করে দিব। তাহলে এটা কি, এটার আউটপুটে কোনো ভূমিকা নাই, আউটপুটে শো করবে না। ঠিক আছে, শো করবে না, এইচটিএমএল আকারে ওয়েব পেজে শো করবে না। কিন্তু তুমি যদি এটা লিখতে, এই কোডটা আবার ওপেন করো, যেটা মডিফাই করবা, কোডিং এ কিছু লিখতে চাও, তখন সেখানে দেখতে পাবে। ঠিক আছে, কোডে দেখা যাবে বা থাকবে। ঠিক আছে, ফাইন। এইচটিএমএল হেড এলিমেন্ট, হেডে অনেকগুলো ট্যাগ ইউজ করা যায়। যেমন আমরা একটা ট্যাগ অলরেডি ইউজ করে ফেলেছিলাম, যে মেটা ট্যাগ। আজকে এই যে মেটা ট্যাগটা ইউজ করেছি, যেটা বললাম যে সব ব্রাউজার হয়তো তুমি যেই এনকোডিং সিস্টেমে কোড করছো বা কোডে লিখছো যে ভাষাটা, সেটা হয়তো সাপোর্ট করে না, তো এটা ইনডাইরেক্টলি বলে দিতে হয়। তখন তোমাকে আলাদা করে বলে দিতে হয় যে আমি UTF-8 এই এনকোডিং সিস্টেমটা ইউজ করতে চাই। এটা একটা এনকোডিং সিস্টেম, এই এনকোডিং, এটা ইউনিকোডের মতোই, বুঝছো? ইউনিকোডের মতো একটা এনকোডিং সিস্টেম, যেখানে অনেক ধরনের ভাষাগুলো থাকে, ভাষার জন্য ভাষা চিনতে পারে আর কি এই সিস্টেমে। যাই হোক, তো হেড ট্যাগে আরো বেশ কিছু জিনিসপত্র আছে, ওগুলো হচ্ছে আজকে আর করাতে চাচ্ছি না। ফোন দিয়ে কি অ্যাপস দিয়ে এগুলো ট্রাই করবা? বাবারে, ফোন দিয়ে ট্রাই করার থেকে একটু আগে বুঝো, আগে বুঝে বুঝে করো, আগে বাসায় ট্রাই করো, তারপর ফোন দিয়ে করে। আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন নাই, থাকলে আমি করে দিতাম। অ্যান্ড্রয়েডের একটা অ্যাপ আছে, তোমরা অ্যান্ড্রয়েডের একটা অ্যাপ আছে, সার্চ করলেই পাবা। হ্যাঁ, অ্যান্ড রাইটার মেবি, অ্যান্ড রাইটার গুগল অ্যাপ। হ্যাঁ, এই যে অ্যান্ড রাইটার, এই অ্যাপটা নামাই নিও। এই অ্যাপ দিয়ে মোটামুটি তুমি এইচটিএমএল কোড করতে পারবে। ঠিক আছে, আর তোমাদের অনলাইনে শিখাই দিছি, গুগলে গিয়ে সার্চ করবা এইচটিএমএল এডিটর, সার্চ করলে হাজার হাজার আছে, হাজার হাজার জায়গা আছে যেখানে গিয়ে তুমি এই জিনিসগুলো করতে পারবা। আচ্ছা, তো হেডে ট্যাগ সমূহ অনেকগুলো, হেডে অনেকগুলো ট্যাগ ইউজ করা যায়। আমরা বডিতে, এতক্ষণ বডিতে জিনিসপত্র দেখেছি, হেডে শুধু টাইটেল ট্যাগটা দেখেছি। বাট হেডে টাইটেল ছাড়াও, হেড অংশে টাইটেল ছাড়াও মেটা ট্যাগ, তারপর হচ্ছে তোমার লিঙ্ক ট্যাগ, স্টাইল ট্যাগ, বেস ট্যাগ, অনেক ট্যাগ ইউজ করা যায়। ওই ট্যাগগুলোর কাজ কি ইনশাআল্লাহ আমরা নেক্সট দিন দেখবো। আর হচ্ছে এই তো হেড ট্যাগের কাজ শেষ হয়ে গেলে মোটামুটি পরে থাকবে হাইপার লিঙ্ক দেখা, মানে লিঙ্ক কিভাবে অ্যাড করা যায়, লিঙ্কটাও ইনশাআল্লাহ দেখাই দিতে পারবো। এরপর ইমেজ, ইমেজের পর হচ্ছে টেবিল। হ্যাঁ, মোটামুটি ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আজকে 6 নম্বর ক্লাস, তো আমরা চেষ্টা করব
10-12টা ক্লাসের মধ্যে যাতে HTML শেষ করে দেওয়া যায়, ঠিক আছে? এবং আস্তে আস্তে আঁকো। অনেকে যারা নিজেরা পারো তারা সামনে আগায় যেতে পারো যে ভাই আমি নিজে নিজে পড়তে পারি, পড়ে যাও, সমস্যা নেই। বাট আমরা এইভাবে ধরে ধরে দেখাবো তো ইট উইল টেক টাইম, যাতে সবাই বুঝতে পারে। হ্যাঁ, যারা আছো তোমরা সবাই বুঝতে পারো। ঠিক আছে, আমি এই নোটটা এখনই আপলোড করে দিচ্ছি তোমাদের সামনেই, না হলে আবার অনেকে খুঁজে পাবো না। HTML এর যত আছে সব, হ্যাঁ, HTML এর যত জিনিসপত্র আমরা সোফার পড়লাম 17 পেজ, 17 পেজের পুরাটাই আপলোড দিয়ে দিচ্ছি। শেয়ার নোট, ড্রাইভ, HSC 22 ক্র্যাশ কোর্স ICT এখানে থাকুক। হ্যাঁ, HTML ক্লাস 1 থেকে ক্লাস 6 পর্যন্ত মনে হয়, ক্লাস 0, 1 টু ক্লাস 6। আর ডেট হচ্ছে, ডেটটাও যদি লিখে দিই যাতে পরবর্তীতে মনে থাকে আমাদের, সেপ্টেম্বর 22 আপলোড করে দিচ্ছি। এটা আপলোড হয়ে যাবে, তোমরা হচ্ছে ওই ড্রাইভ লিঙ্কে গিয়ে নিজেরা ডাউনলোড করে নিতে পারবা, আর তোমাদের টাইপ করে এটা আবার পাঠানো হয়। আজকে যা যা বললে এগুলো যদি বাসায় ভালো করে প্র্যাকটিস করো বা একটু বোঝো, সামনে নিজে 2-1 পেজ এক্সট্রা পড়ে রাখতে পারো। আর আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।